ওয়েলকাম স্টুডেন্টস, আপনারা দেখছেন বর্ধমান টিপির অনলাইন ক্লাসরুম। আমার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বর্ধমান বিদ্যার্থী ভবন হাই স্কুলের জীববিদ্যা বা বায়োলজির শিক্ষক। আর আমাদের এই সুন্দর অনুষ্ঠানটির মেন্টরশিপ যিনি আছেন বিশিষ্ট শিক্ষক শ্রী পার্থপ্রতিম দেবনাথ। আজকে আমি দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা বা বায়োলজির একটা টপিক নিয়ে আলোচনা করব। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের যে জীববিদ্যা বইয়ের যে বংশগতি এবং প্রকরণ যে চ্যাপ্টারটা রয়েছে, বংশগতি ও প্রকরণ, এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই বংশগতি ও প্রকরণ চ্যাপ্টারের মধ্যে একটি ছোট্ট বিষয় আমি নির্বাচন করেছি। এই বিষয়টা গুরুত্ব অনেক বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বৎসরের পরীক্ষাতে এখান থেকে একটি বা দুটি অথবা তিন চারটি প্রশ্ন এখান থেকে তোলা হয়ে থাকে। সেটি হলো বংশগত রোগ। তাহলে বংশগত রোগ বা একে আমরা বলি হেরিডিটারি ডিসঅর্ডারস বলতে পারি, অথবা আমরা এটাকে ডিজিজও বলতে পারি। তাহলে হচ্ছে হেরিডিটারি ডিসঅর্ডারস অথবা ডিজিজ। যেহেতু এটা ক্রোমোজোম এবং জিনের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই আমরা একে জেনেটিক্যাল ডিসঅর্ডারও বলতে পারি। জেনেটিক্যাল ডিসঅর্ডারস। তাহলে বংশগত রোগ অথবা হেরিডিটারি ডিসঅর্ডার অথবা ডিজিজ এবং জেনেটিক্যাল ডিসঅর্ডার বা জেনেটিক্যাল ডিজিজ। তাহলে এই যে জেনেটিক্যাল ডিজিজ বা ডিসঅর্ডার বা হেরিডিটারি ডিসঅর্ডার, এগুলো হচ্ছে কেমন ভাবে হয়, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বা একটা বংশ থেকে আরেকটা বংশে কেমন ভাবে তারা বিস্তার লাভ করে, রোগগুলোর কি কি কারণ, এবং এই রোগগুলো হলে কি কি ধরনের লক্ষণ প্রকাশিত হয় যা দ্বারা আমরা রোগটাকে আইডেন্টিফাই করতে পারি, সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। বেশ, তাহলে বংশগত রোগ বা হেরিডিটারি ডিসঅর্ডার যেগুলো, এইগুলোকে আমরা প্রথম ভাগ করে নিই যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা প্রথম আসছি জেনেটিক্যাল ডিসঅর্ডারস। এই জেনেটিক্যাল ডিসঅর্ডারসকে আমরা প্রথম কতগুলো ভাগে বা শ্রেণীতে ভাগ করে নিচ্ছি। প্রথম কি, এক নম্বর হলো ক্রোমোজোমাল ডিসঅর্ডারস হয়েছে, অর্থাৎ এই রোগটিকে বলি আমরা ক্রোমোজোমীয় বংশগত রোগ। তাহলে ক্রোমোজোমাল ডিসঅর্ডার বা ক্রোমোজোমীয় বংশগত রোগ। দ্বিতীয় হলো জেনেটিক্যাল মানে জিনগত, যেটা এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। যেমন সিঙ্গেল জিন রিলেটেড ডিসঅর্ডার। এখানে একটি জিনের কারণে একটি মাত্র জিনের কারণে সংঘটিত রোগ মানে বংশগত রোগ। তৃতীয় হলো মাল্টি ফাংশনাল
জিন রিলেটেড ডিসঅর্ডারস। এখানে অনেকগুলি জিনের কারণে সংঘটিত রোগ। তাহলে আমরা তিনটে মেন ভাগ করলাম, একটা হলো ক্রোমোজোমাল ডিসঅর্ডার বা ক্রোমোজোমীয় বংশগত রোগ, একটা সিঙ্গেল জিন রিলেটেড ডিসঅর্ডার একটি মাত্র জিনের কারণে সংঘটিত রোগ, আর মাল্টি ফাংশনাল জিন রিলেটেড ডিসঅর্ডার বা অনেকগুলি জিনের কারণে সংঘটিত রোগ। এবারে আমরা এই এক একটা পোর্শন নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকটা পোর্শনেই আমাদের কিছু না কিছু রোগ রয়েছে। এই রোগগুলোর কিছু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আর কিছু আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়। যেগুলো নয় সেগুলোকে কি আমরা স্কিপ করে চলে যাব? মোটেও না। আমরা যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলোকে প্রথম পড়ে নেব এবং তারপরে যেগুলো আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত নয় কিন্তু তাও কিছু কমন, সেগুলোকেও আমরা পড়ে নেব, কারণ বাকি অংশগুলো থেকে সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসতে পারে। হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হয়তো এলো না, কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো আমরা দেওয়ার সময় এর সাহায্য পেতে পারি। বেশ, তাহলে প্রথমে আসছি আমরা ক্রোমোজোম ঘটিত ডিসঅর্ডার। তাহলে এই যে ক্রোমোজোম ঘটিত ডিসঅর্ডার বা ক্রোমোজোমাল ডিসঅর্ডার বা ক্রোমোজোম ঘটিত বংশগত রোগ, এই রোগগুলো কিরকম প্রকৃতির হয়, এরা কত ধরনের হয়। তাহলে ক্রোমোজোম ঘটিত বংশগত রোগগুলোকে জানতে হবে যে এদের এই রোগটির মূল কারণ কি, এর মূল কারণটা কি, কি কারণে এই বংশগত রোগগুলো হয়, অর্থাৎ ক্রোমোজোমের কারণে। এখানে দুটো জিনিস স্পষ্ট হয়। একটা হচ্ছে কারণগুলির মধ্যে একটিকে বলা হয় যে ক্রোমোজোমের গঠনগত ত্রুটি, ক্রোমোজোমের গঠনের ত্রুটি হয়। আর একটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন, আর একটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন। তাহলে দুটি মেন কারণ, একটা হচ্ছে ক্রোমোজোমের গঠনগত ত্রুটি হয়েছে, অর্থাৎ ক্রোমোজোমের গঠনগত মানে এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিসঅর্ডার, আর একটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার ত্রুটি, একে আমরা বলি নিউমেরিক্যাল ডিসঅর্ডার। এটা ক্রোমোজোমাল নিউমেরিক্যাল ডিসঅর্ডার। তাহলে একটা হচ্ছে গঠনের পরিবর্তন, আর একটা হচ্ছে তার সংখ্যার পরিবর্তন। তাহলে এই দুটোকে প্রথম আমাদের বুঝতে হবে যে সংখ্যার পরিবর্তন কিরকম ভাবে হয়, তার জন্য কি কি ধরনের রোগ হতে পারে, আর ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন কি কি হয়, তার জন্য আমাদের কি কি ধরনের রোগ হতে পারে। তাহলে মূল কারণ আমরা জানলাম যে ক্রোমোজোম ঘটিত রোগগুলোর দুটো মূল কারণ, একটা হচ্ছে ক্রোমোজোমের গঠনের কোনো ত্রুটি হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন ঘটতে পারে। এবারে এসছো আমরা এই দুটো কারণকে একটু ভালো করে জেনে নিই, এই দুটো কারণকে আমরা খুব ভালো করে জেনে নিই। প্রথম আসছি যে ক্রোমোজোমের গঠনগত ত্রুটি অথবা ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন। ফার্স্টে আমরা সংখ্যার পরিবর্তন আসছে, যে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন। এখানে দেখো আমাদের যে মানব দেহ রয়েছে, এই মানব দেহে আমাদের মোট 46টি ক্রোমোজোম আছে। ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি। তাহলে টোটাল মানব দেহে 46টি ক্রোমোজোম আছে। এই 46টি ক্রোমোজোম এর মধ্যে
পিতার শরীর থেকে আসে 23টি, আর মাতার শরীর থেকে আসে বাকি 23টি। এই 23টি যুক্ত হয়ে মোট 46টি ক্রোমোজোমে রূপান্তরিত হয়। তার মানে আমরা যখন প্রত্যেকেই জন্মগ্রহণ করি তখন পিতা আমাদের 23টি ক্রোমোজোম দান করেন, মাতা 23টি ক্রোমোজোম দান করেন। তাহলে দুটি 23টি মিলে মোট 46টি ক্রোমোজোম হয়। তাহলে প্রত্যেকটি মানব দেহে এই ক্রোমোজোম সংখ্যাটি নির্দিষ্ট, এর অন্যথা হয় না। যদি অন্যথা হয় তাহলেই কিন্তু সেক্ষেত্রে স্বাভাবিকত্ব আসে না, অস্বাভাবিকত্ব বা ডিসঅর্ডার তৈরি হয়। সেই ডিসঅর্ডারগুলোকে খোঁজাটাই আমাদের কাজ। তাহলে এই 46টা ক্রোমোজোম যেহেতু এটা কনস্ট্যান্ট এবং এই 46টা ক্রোমোজোম আসবেই, তাই এটা হচ্ছে একটি আদর্শ ক্রোমোজোম সংখ্যা। এটি হলো একটি আদর্শ ক্রোমোজোম সংখ্যা, তাই তো? তাহলে এই যে আদর্শ ক্রোমোজোম সংখ্যা, এটা হচ্ছে মানবদেহের ক্ষেত্রে কত? 46 হয়েছে। তাহলে আদর্শ ক্রোমোজোম, এইটাকে আমরা বলি আইডিয়াল ক্রোমোজোম নাম্বার। আইডিয়াল ক্রোমোজোম নাম্বার, এই যে আইডিয়াল ক্রোমোজোম নাম্বার, এই আইডিয়াল ক্রোমোজোম নাম্বারটাকে বোঝানোর জন্য বা আদর্শ কথাটাকে বোঝানোর জন্য এই যে ক্রোমোজোম সংখ্যাটা যেটা 46টা বলা হচ্ছে, এই 46 ক্রোমোজোম সংখ্যাটাকে বলা হচ্ছে প্লয়েডি নাম্বার। এটাকে বলা হচ্ছে প্লয়েডি নাম্বার। তাহলে 46টা এই ক্রোমোজোম সংখ্যাটাকে কি বলা হয়? প্লয়েডি নাম্বার। এই যে প্লয়েডি নাম্বার, এই প্লয়েডি নাম্বার যদি আইডিয়াল হয়, আদর্শ হয়, তাহলে আদর্শ প্লয়েডি নাম্বার বোঝাবার জন্য আমরা আদর্শকে বোঝাই ইউ শব্দ দিয়ে। ইউ কথাটার অর্থ হলো আইডিয়াল, এবং প্লয়েডি নাম্বার কি? আদর্শটা কি? আদর্শটা হচ্ছে প্লয়েডি নাম্বার, তাই এটাকে বলা হয় ইউপ্লয়েডি। এই অবস্থাটাকে কি বলা হয়? ইউপ্লয়েডি। তাহলে ইউপ্লয়েডি অবস্থা মানে ক্রোমোজোম সংখ্যা কটা থাকবে? 46টা থাকবে। হলো? আচ্ছা, যদি আমরা বলেছি আদর্শ অবস্থা, তাহলে আদর্শ অবস্থা যদি না থাকে তাহলে এই ক্রোমোজোম সংখ্যাটা 46 থেকে এটা কি বাড়তে পারে বা কমতে পারে? উত্তর হলো হ্যাঁ, এটা বাড়তেও পারে, কমতেও পারে। 46 থেকে বেড়ে যেতে পারে, 46 থেকে কমে যেতে পারে। তাহলে যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে সেটা তো আর আইডিয়াল স্টেট থাকলো না। ক্রোমোজোমের আইডিয়াল প্লয়েডি নাম্বার সেটা কি থাকলো না। তাহলে সেই অবস্থাটাকে আমরা কি বলবো? যখন ক্রোমোজোম সংখ্যা 46 থাকলো না, 46 থেকে কি হলো? কমে গেল। তাহলে 46টি ক্রোমোজোম না থেকে 46টি ক্রোমোজোম না থেকে যদি সংখ্যা 45, 44 ইত্যাদি হয়, তার মানে সংখ্যাটা কি হলো? কমে গেল। সংখ্যাটা কি হলো? কমে গেল। আবার এটা বেড়ে যদি 47, 48 ইত্যাদি হয় তাহলে সংখ্যাটা কি হলো? বেড়ে গেল। তাহলে সংখ্যা কমে গেল 45, 44 হলে, 47, 48 হলে সংখ্যা বেড়ে গেল। তাহলে এই যে বেড়ে গেল বা কমে গেল, এটা
আদর্শ 46 অবস্থাটাকে সূচিত করছে কি? উত্তর না, করছে না। হয় কমে যাচ্ছে, না হলে কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে কোনটা বাড়ছে? বাড়ছে প্লয়েডি নাম্বার। কি বাড়ছে? প্লয়েডি বাড়ছে। কোনখান থেকে বাড়ছে? আদর্শ স্টেট থেকে বাড়ছে। তার মানে ইউ থেকে বাড়ছে, ইউপ্লয়েডি থেকে বাড়ছে, ইউপ্লয়েডি থেকে কমছে। তাহলে এটাকে আমরা না সূচক করার জন্য এর আগে, যেহেতু এখানে কি আছে? ভাওয়েল আছে, তাই এর আগে আমরা একটা অ্যান শব্দ বসিয়ে দিই। তার মানে এটা কি? এটা হলো অ্যানিউপ্লয়েডি। তাহলে অ্যানিউপ্লয়েডি জিনিসটা কি? না, প্লয়েডি নাম্বারটা হয় বেড়ে যাওয়া বা প্লয়েডি নাম্বারটা কমে যাওয়া। তাহলে এই ঘটনাটাকে বলা হয় অ্যানিউপ্লয়েডি। হয়েছে? তাহলে আমাদের ক্রোমোজোম ঘটিত রোগগুলোর হচ্ছে সংখ্যা বেড়ে যাওয়া বা সংখ্যা কমে যাওয়া, এটা কি কাকে সূচিত করে? অ্যানিউপ্লয়েডিকে সূচিত করে। ক্লিয়ার? বেশ, এবার আমরা আসি যে এই যে অ্যানিউপ্লয়েডি, এটা কি এক ধরনের হয় না কয়েকটি প্রকারের হতে পারে? আমরা বলবো কয়েকটি প্রকারের হতে পারে। কি রকম? না, অ্যানিউপ্লয়েডি এটা হলো আদর্শ ক্রোমোজোম সংখ্যার থেকে বিচ্যুতি। কি রকম? না, ক্রোমোজোম সংখ্যা 46, ক্রোমোজোম সংখ্যা 46 এরা আছে কি রকম ভাবে? না, ধরে রাখো এটা 1 নম্বর ক্রোমোজোম হলো, এটা 2 নম্বর ক্রোমোজোম, এটা 3 নম্বর ক্রোমোজোম, এটা 4 নম্বর ক্রোমোজোম। তাহলে এরকম করে করে এটা 22 নম্বর ক্রোমোজোম, এবং তারপর একটা এক্স, আর একটা এক্স যদি ফিমেল হয়, আর এটা হলো 23 নম্বর। আর যদি মেল হয় তাহলে একটা এক্স এবং একটা ওয়াই, এটাও হলো 23 নম্বর। তাহলে এক্ষেত্রে দেখো এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোম 46টা ক্রোমোজোম প্রত্যেকে দুটো দুটো করে আছে। তার মানে এরা হচ্ছে 23 পেয়ারস অফ ক্রোমোজোম, মানে 23 জোড়া, কারণ 23 নাম্বার পর্যন্ত আমরা লিখেছি। প্রত্যেকটাতেই দেখো জোড়া জোড়া আছে, হয়েছে? তার মানে এরা এক একটা সেটে অবস্থান করে। কিসে অবস্থান করে? 46টা ক্রোমোজোম এক একটা সেটে অবস্থান করে। এই সেট নাম্বারটাকে আমরা বলি এন, সেট নাম্বারটাকে বলি আমরা এন। আর এই সেট নাম্বারে কটা করে ক্রোমোজোম আছে তা বোঝাবার জন্য আমরা ঠিক সেট নাম্বারের আগে একটা সহগ বসিয়ে দিই। যদি আমরা দেখি দুটো করে আছে, তাহলে সহগ বসাবো দুটো, বুঝলে? বসাবো দুটো। যদি দেখি আমরা এখানে 3টে করে ক্রোমোজোম আছে, সহগ কটা বসাবো? 3। যদি আমরা দেখি 4টে করে আছে, তাহলে সহগ বসাবো কত? 4। তার মানে এটা হচ্ছে সেট নাম্বার। তাহলে সেটে কটা করে ক্রোমোজোম আছে, সেট নাম্বারটাকে আমরা নিউমেরিক্যালি মাল্টিপ্লাই করি। সেট নাম্বারটাকে আমরা নিউমেরিক্যালি কি করি? মাল্টিপ্লাই করে দিই। যে তাহলে আগের যে সংখ্যাটা, এই সংখ্যাটা দিয়ে বোঝায় যে এই সেটটাতে কটা করে ক্রোমোজোম আছে, হলো। তাহলে অ্যানিউপ্লয়েডির ক্ষেত্রে দেখা যায় যে এই সেটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সেট নাম্বার রয়েছে, সেই সেটটাতে রয়েছে দুটো করে ক্রোমোজোম। কটা করে ক্রোমোজোম আছে? দুটো করে। তার মানে এরা হচ্ছে ডিপ্লয়েড, এরা হচ্ছে ডিপ্লয়েড। 2n, এরা হচ্ছে ডিপ্লয়েড। যদি 3টে করে থাকতো তাহলে আমরা বলতাম ট্রিপ্লয়েড, 3n। যদি 4টে করে থাকতো আমরা বলতাম টেট্রাপ্লয়েড, টেট্রাপ্লয়েড, 4n। হয়েছে? তাহলে দুটো করে ক্রোমোজোম নাম্বার রয়েছে। এবার হচ্ছে এই যে 46টা ক্রোমোজোম, এরকম তো হতে পারে যে 46টা ক্রোমোজোমে
কোনো একটা সেটে একটা ক্রোমোজোম বেড়ে যেতে পারে, হলো একটা ক্রোমোজোম বেড়ে যেতে পারে। তাহলে ধরে রাখো 22 নম্বর ক্রোমোজোম, ঠিক তার আগের যে পেয়ারটা সেটা 21 নম্বর ক্রোমোজোম জোড়া, হলো। এই জোড়াতে কটা ক্রোমোজোম আছে? ডিপ্লয়েড সেটে আছে মানে দুটো আছে। আমি ধরে নিলাম এখানে অতিরিক্ত একটা ক্রোমোজোম এসে গেছে, তাহলে এখানে অতিরিক্ত একটা ক্রোমোজোম এসে গেছে, তাহলে কি আমরা একে 3n বলবো? কারণ আমরা তো বলেছি যে যটা ক্রোমোজোম থাকবে সেটের আগে আমরা সেই সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব, অর্থাৎ 3n। কিন্তু আমরা এখানে একে 3n বলতে পারবো না। কেন বলতে পারবো না? না, 3n যদি আমরা বলি তাহলে আমাদের এখানে যতগুলো সেটে ক্রোমোজোম রয়েছে প্রত্যেককেই 3টে করে থাকতে হবে। যদি সে থাকে তাহলে আমরা তাকে বলবো 3n। কিন্তু মাঝখান থেকে একটা হচ্ছে সেটে যদি এই ক্রোমোজোম বাড়তি হয়ে যায় তাকে আমরা 3n বলতে পারবো না। তাহলে আমরা কি বলবো? না 2n স্টেটে রয়েছে ক্রোমোজোম গুলো, কিন্তু পার্টিকুলার কোনো একটা স্টেটে একটা ক্রোমোজোম বেশি আছে, বুঝলে? একটা ক্রোমোজোম বেশি আছে, তাহলে আমরা এটাকে লিখবো কি 2n+1। তাহলে এই অবস্থাটাকে বলা হয়, দেখো তিনটে আছে সেই জন্য একে বলা হয় ট্রাইজোমি, ক্রোমোজোমের তিনটি থাকা অবস্থা হয়েছে, তাহলে একে বলি আমরা কি? ট্রাইজোমি। সেরকম যদি হচ্ছে তিনটে থাকা দুটো আছে, যদি ধরি আমি যে এখান থেকে একটা ক্রোমোজোম বাদ হয়ে গেল, নেই ক্রোমোজোম, দেখো একটা নেই, তাহলে এখানে দুটো থাকার কথা হয়েছে কিন্তু আছে কটা? দুটো নেই, দুটো থেকে একটা কমে গেছে, তাহলে 2n তার থেকে একটা কমে গেছে। তাহলে কমে যদি যায় তাহলে এই কমে যাওয়াটাকে বলি আমরা মনোজোমি, এটাকে বলি আমরা মনোজোমি। তাহলে একটা ক্রোমোজোম কমে যাওয়া হলো মনোজোমি, একটা ক্রোমোজোম বেড়ে যাওয়া হলো ট্রাইজোমি, হলো। যদি এরকম হয় যে এখানে একটা বেড়েছে আবার ধরে রাখো এখানে আর একটা বেড়েছে, তাহলে একই সেটের মধ্যে বেড়েছে কি? এটা 21 নম্বরে বেড়েছে, এটা 3 নম্বরে বেড়েছে, তাহলে আলাদা আলাদা সেট, এগুলো তো সেট এক একটা, তাহলে আলাদা আলাদা সেটে বেরিয়েছে। আলাদা আলাদা সেটে যদি এই ক্রোমোজোম সংখ্যাটা বাড়া কমা করে তাহলে আমরা কিভাবে লিখবো? 2n লিখবো, +1 লিখবো, আবার +1 লিখবো। এই +1+1 মানে দুটো আলাদা আলাদা সেটে একটা করে ক্রোমোজোম বৃদ্ধি পেয়েছে। এই ঘটনাটাকে বলা হয় কি? একে বলা হয় ডাবল ট্রাইজোমি, এটাকে বলা হয় ডাবল ট্রাইজোমি, হয়েছে? তেমনি আলাদা আলাদা সেটে একটা করে ক্রোমোজোম কমতেও তো পারে, যদি কমে তাহলে আমরা কি লিখবো? 2n-1-1। একইভাবে এটাকেও আমরা বলবো ডাবল মনোজোমি। তাহলে মনোজোমি ঘটছে কবার? দুবার, হয়েছে? বেশ, এবার যদি এই সেটে ক্রোমোজোম দুটো একসঙ্গে বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? 2n একসঙ্গে দুটো বেড়ে গেল, তাহলে 2n+2। তাহলে আমরা তাকে কি বলবো? একে বলবো আমরা, দেখো তাহলে ক্রোমোজোম 4টে হয়ে যাবে, দুটো আগে ছিল আবার দুটো বেড়েছে, তাহলে ক্রোমোজোম কটা হয়ে যাবে? দুটো ছিল আবার দুটো বাড়লো, তাহলে কটা হয়ে যাবে? 4টে। তাহলে 4টে হয়ে গেলে তাকে আমরা বলবো টেট্রাজোমি। কি বলবো? টেট্রাজোমি। তেমনি দুটো মাইনাসও তো হতে পারে, একসঙ্গে, তাহলে দুটো মাইনাস হয়ে গেলে তাকে আমরা বলবো নালিজোমি। তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে, ক্রোমোজোমের সংখ্যা একটা বৃদ্ধি পেতে পারে, একটা কমে যেতে পারে, দুটো আলাদা আলাদা সেটে কম বাড়তে পারে, দুটো আলাদা আলাদা সেটে কমতে পারে, হয়েছে? একসঙ্গে দুটো কমে যেতে পারে, একসঙ্গে দুটো বেড়ে যেতে পারে।
এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এই যে ঘটনাটা ঘটলো হচ্ছে, যখন আমরা বংশগত রোগগুলো নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব যে সেখানে এই ঘটনাগুলোর মধ্যে কোনটা ঘটছে, যে এই ঘটনাগুলোর মধ্যে কোনটা ঘটছে। তাহলে আমরা এটাকে মাথায় রাখবো, ট্রাইজমি, মনোজমি, ডাবল ট্রাইজমি, ডাবল মনোজমি, টেট্রাজমি এবং নালিজমি। এর মধ্যে আমাদের সব থেকে বেশি মনে রাখতে হবে কোনটা, এটাকে মনে রাখতে হবে, এটাকে মনে রাখতে হবে। এই দুটো আমাদের খুব কাছাকাছি আসবে, বাকিগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে না। তার মানে ট্রাইজমি আসবে এবং মনোজমি আসবে, এই দুটো স্টেট আমরা মনে রাখবো। বেশ, আর কি হতে পারে? এটা তো গেল অ্যানিউপ্লয়েডি অবস্থা, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে, যে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। আর কি হতে পারে? আমরা প্রথমেই বলেছি যে আমাদের ক্রোমোজোমের সংখ্যা শুধু পরিবর্তন করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ক্রোমোজোমের স্ট্রাকচারেরও পরিবর্তন আসবে। হয়েছে, সেই ঘটনাটা কি দেখি প্রথম। তাহলে দ্বিতীয় হচ্ছে এর যে স্ট্রাকচারাল তার চেঞ্জেস, গঠনগত কি পরিবর্তন। দেখো, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হলো একটা ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম, এটা সাপোজ তুমি ধরে রাখো যে কোন একটা ক্রোমোজোম, বুঝলে, আমরা ধরে নিলাম এটা পি ক্রোমোজোম, বুঝলে। আচ্ছা, এখানে আমরা আরো একটা ক্রোমোজোম নিয়েছি, এটা ধরে রাখো একটা কিউ ক্রোমোজোম। তাহলে এই যে দুটো ক্রোমোজোম নিয়েছি, এই ক্রোমোজোমে ধরো এখানে বিভিন্ন ধরনের লোকাস আছে, তোমরা জানো প্রত্যেকেই, হয়েছে, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সমস্ত স্টুডেন্ট লোকাস সম্পর্কে জানে। এখানে বিভিন্ন জিন আছে বা ফ্যাক্টরস আছে, যাদেরকে আমরা অ্যালিল বলি, বুঝলে, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। এবার ধরে রাখো যে এই ক্রোমোজোমের কোনো একটা অংশ কাটিং হয়ে গেল, এখান থেকে কাট হয়ে গেছে, এখান থেকে কাট হয়েছে। আবার এই ক্রোমোজোমেরও একটা অংশ কাট হয়ে গেছে, তাহলে ধরে রাখো এখান থেকে কাটিং হয়ে গেছে। তাহলে এই যে কাটিং হলো, এইবার দেখো এই কাটিং অংশটা গিয়ে জয়েন্ট হয়ে গেল এখানে। তাহলে জয়েন্ট হয়ে গেলে আমরা এটাকে একটু পাশে সরিয়ে রাখছি, এই কাটিং পোরশনটা, যাতে আমাদের মনে থাকে কাটিংটা কি ছিল, এটা ছিল ডি লোকাই। এবারে এখানে আমরা এই অংশটাকে এসে জুড়ে দিচ্ছি, তাহলে এই পোরশনটা এসে এর সঙ্গে জুড়ে গেল, হয়েছে, যাতে কে ছিল, ডাব্লিউ ছিল, এক্স ছিল। এবার দেখো এই পোরশনটা এখন তাহলে এখানে নেই, এই পোরশনটা এখানে নেই, এই পোরশনটা গিয়ে জুড়ে গেল কোথায়, এখানে, এখানে এসে জুড়ে গেল। ভালো করে লক্ষ্য করে দেখো, যদি এরকম ধরনের ঘটনা ঘটে যে এর অংশটা, এই ক্রোমোজোমের অংশ এখানে, এই ক্রোমোজোমের অংশ এখানে যুক্ত হয়েছে, তাহলে ক্রোমোজোমের যে অংশগুলো যুক্ত হলো, একটা কেটে আরেকটা জায়গায় যুক্ত হলো, তুমি লক্ষ্য করে দেখো এখানে যে জিন বা ফ্যাক্টর, যাদেরকে আমরা অ্যালিল বলি, এই অ্যালিল যেগুলো রয়েছে, এখানে যে অ্যালিলগুলো রয়েছে, এই অ্যালিলগুলো এর যে অ্যারেঞ্জমেন্ট ছিল, সেই অ্যারেঞ্জমেন্টগুলো দেখো চেঞ্জ হয়ে গেল, দেখো চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো সি এর পর ডি থাকার কথা, এই ডিটা থাকার কথা, কিন্তু এসছে ডাব্লিউ আর এক্স, দুটো আলাদা জিন। এখানে দেখো ইউ ভি তারপর ডাব্লিউ এক্স থাকার কথা, এখানে এসে গেল ডি, তাহলে সম্পূর্ণ আলাদা জিন। তার মানে এই ক্রোমোজোমটা বা এই ক্রোমোজোমটা যে বৈশিষ্ট্যকে সে নির্ধারণ করছিল,
সেই বৈশিষ্ট্যের কিছু না কিছু পরিবর্তন তো ঘটবেই। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাতে দেখো, এই ঘটনাটাতে একে বলা হয় ট্রান্সলোকেশন। তাহলে লোকেশন কি হচ্ছে? লোকেশন, এই লোকেশন দেখো ট্রান্সফার হচ্ছে, মানে এখানে লোকেশন বলতে কি বোঝানো হয়েছে? জিন লোকেশন বা অ্যালিল লোকেশন বা ফ্যাক্টর লোকেশন, তার দেখো ট্রান্সফার হচ্ছে। এই ট্রান্সফার হচ্ছে বলে এর নাম হচ্ছে ট্রান্সলোকেশন। তাহলে তুমি একটু মিনিমাম ধারণায় করতে পেরেছো যে ট্রান্সলোকেশনের ফলে এই অ্যালিল বা জিন তার ফ্যাক্টরের যে চেঞ্জিং হয়, এর জন্য মানব শরীরে বা অন্য জীবের শরীরেও বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটতে পারে। তাহলে ট্রান্সলোকেশন হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচারাল চেঞ্জের অন্যতম একটা নিদর্শন। আর কি হতে পারে? আচ্ছা, এরকম চেঞ্জিং হলো না, এরকম চেঞ্জিং হলো না, কি হলো না, এখানে যে ক্রোমোজোমটা ছিল, এখানে এরকম জিন ক্যাপাসিটি ছিল তার, বা ফ্যাক্টর ছিল, অ্যালিল ছিল, যাই বলো, এখান থেকে ধরো কাটিং হলো, এখান থেকে কাট হলো, কিন্তু এই অংশটা, এই অংশটা পুরোপুরি সম্পূর্ণ নষ্ট হয়ে গেল, এটা নষ্ট হয়ে গেল। তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এখানে যে জিন বা অ্যালিল বা ফ্যাক্টর যাই তুমি বলো না কেন, যে ছিল এই জায়গাটায়, সে কোনো না কোনো ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করছিল। তাহলে সেই ক্যারেক্টারটা এই ক্রোমোজোম আর শো করতে পারবে না। প্লাস তুমি লক্ষ্য করে দেখো, ক্রোমোজোমের যে স্ট্রাকচারটা এখানে ছিল, তার যে দৈর্ঘ্য প্রস্থ ছিল, সেটা কমে গেছে না, ছোট হয়েছে না? হ্যাঁ, ছোট হয়ে গেছে। অর্থাৎ এই ঘটনাটাকে বলা হয় ডিলিশন, এই ঘটনাটাকে বলা হয় ডিলিশন। তাহলে একটা পড়লাম আমরা ট্রান্সলোকেশন, এখানে আমরা পড়লাম ডিলিশন, হয়েছে? তাহলে ডিলিশন, ট্রান্সলোকেশন এগুলো ক্রোমোজোমের আকৃতির কি করতে পারে? আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আর ক্রোমোজোমের কি হতে পারে? সংখ্যার পরিবর্তন হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সংখ্যার পরিবর্তন হয় এটা বলেছি, কিন্তু কেমন ভাবে সংখ্যার পরিবর্তন হয় সেটা তো বলিনি। কি কারণে সংখ্যাটা পরিবর্তন হলো? দেখো, এই সংখ্যার পরিবর্তন, সংখ্যার পরিবর্তন আমরা পরিবর্তনগুলো কি কি হয় বলেছি। সেখানে বলেছি একটা ক্রোমোজোম বাড়তে পারে, একটা ক্রোমোজোম কমতে পারে, দুটো ক্রোমোজোম বাড়তে পারে, দুটো কমতে পারে। তাহলে এরকম কথাগুলো বলেছি আমরা। কিন্তু কেন বাড়বে? হঠাৎ করে ক্রোমোজোমটা কেন বাড়বে না, এইখানে যে ঘটনাটা ঘটে সেটা আমাদেরকে বুঝতে হবে, কেন বাড়বে বা কেন কমবে। দেখো, প্রথমে হচ্ছে যে মা, তাহলে মা এ 23টা ক্রোমোজোম আমাদেরকে দেবে, তাই তো? আমরা প্রথমেই বলে এসেছি যে মা 23টা ক্রোমোজোম আমাদেরকে দেবে, এবং বাবা সেও 23টা ক্রোমোজোম আমাদেরকে দেবে। তাহলে মা দেবে কিভাবে? হাত দিয়ে তো দিতে পারবে না। তাহলে আমাকে ক্রোমোজোম দেবে কি করে? না, ক্রোমোজোমটা দেবে সে গ্যামেটের মাধ্যমে, বুঝছে? অর্থাৎ জনন কোষের মাধ্যমে। তাহলে মা এ জনন কোষ তৈরি করবে, মায়ের যখন জনন কোষ তৈরি হবে, এই জনন কোষকে আমরা বলি গ্যামেট। তাহলে মায়ের যে জনন কোষ, সেই জনন কোষ হলো কে? ডিম্বাণু। তাহলে এই যে ডিম্বাণু তো যখন তৈরি হবে, তখন এই মায়ের দেহে কটা ক্রোমোজোম আছে? মায়ের দেহে আছে 46টা ক্রোমোজোম। তাহলে মা সেই 46টা ক্রোমোজোমকে কি করবে? আমাকে কটা দেবে? আমাকে তো 23টা দিতে হবে মাকে।
মা তো 46টা ক্রোমোজোম আমাকে দিতে পারবে না, কারণ শর্তের মধ্যে নেই। কারণ আমরা বলেছিলাম পিতা দেবে 23টা আর মাতা দেবে 23টা, বুঝছে? এবং এই 23টা যোগ করে মোট 46টা ক্রোমোজোম আমাদের শরীরে হবে। বেশ, তাহলে মা যদি 46টা ক্রোমোজোম থেকে 23টা ক্রোমোজোম আমাদেরকে দিতে চান, তাহলে কি করতে হবে? এই 46টা ক্রোমোজোমকে সমান দুভাগে ভাগ করতে হবে। তাহলে 23টা করে ক্রোমোজোম আসবে। তাহলে এই যে 23টা করে ক্রোমোজোম আসবে সমান 2 অংশে ভাগ করতে পারলে তবেই কি হবে? আসবে। সমান 2 অংশে যদি ভাগ করতে না পারে তাহলে কি আমাকে 23টা দিতে পারবে? বলছেন না। এখানেই হচ্ছে সেই ঘটনাটা। তাহলে যখন ডিম্বাণু তৈরি হচ্ছে তখন কি ঘটছে সেটা যদি আমরা একবার দেখি তাহলে ব্যাপারটাকে বুঝতে পারবো আরো ভালো। বেশ, দেখি তাহলে। ধরে রাখো এই একটা কোষ যেখান থেকে মায়ের শরীরের এই ডিম্বাণুটা তৈরি হবে। এই যে কোষটা, এই কোষের ক্রোমোজোম সংখ্যা কত থাকবে? 46টা থাকবে। কটা থাকবে? 46। কারণ মায়ের দেহের কোষ বলেছি। তাহলে এখানে 46টা ক্রোমোজোম আছে, ঠিক আছে? তা আমি 46টা ক্রোমোজোম দিয়ে তো দেখানো সম্ভব নয়, আমি এখান থেকে পার্টিকুলার একটা ক্রোমোজোম দিয়ে দেখাচ্ছি তোমাদের। তাহলে এই কোষের মধ্যে দেখো এই একটা ক্রোমোজোম রয়েছে আর এই একটা রয়েছে, হলো? বেশ, তাহলে আমরা বলেছি এই ক্রোমোজোম গুলো সবসময় কি থাকে? পেয়ারে থাকে, জোড়া জোড়া থাকে। দেখো আমি এক জোড়াই নিয়েছি। বেশ, একে যখন আমি ভাগ করব তখন এটা প্রথমবার ভেঙে দুটো কোষ তৈরি করবে। এবং যদি এটা জনন কোষ তৈরি করছে, জনন কোষ তৈরি করার সময় তবে জানো এখানে যে কোষ বিভাজনটা হয় সেই কোষ বিভাজনটা হচ্ছে মিওসিস, হচ্ছে বা মায়োসিস। এই মায়োসিস এর ক্যারিওকাইনেসিস দুবার হয়, হচ্ছে দুবার, অর্থাৎ মিওসিস 1 এবং মিওসিস 2 দুবার ঘটে। বেশ, প্রথমবার দেখো, প্রথমবার যখন মিওসিস 1 ঘটছে তখন এই ক্রোমোজোমটা কি করলো না, সমান 2 অংশে ভাগ হলো না। একদিকে দুটো চলে এলো, আর একদিকে দেখো কিছু নেই, ফাঁকা, বুঝছে? এই ক্রোমোজোমটা নেই, এখানে নেই। তাহলে যদি আমরা এই ক্রোমোজোম দুটোকে যদি আমরা এক্স হিসাবে চিহ্নিত করি, যে দুটো ক্রোমোজোমই হচ্ছে এক্স, বুঝছে? এক্স ক্রোমোজোম, এটাও এক্স, এটাও এক্স। তাহলে এখানে কি রয়েছে? দুটো একসঙ্গে চলে এসছে। বেশ, এবার দ্বিতীয়বার হলো, তাহলে দ্বিতীয়বার যখন হলো তখন এখানে দেখো এরা ভাগ হচ্ছে, এখানে দুটো এবং এখানে দুটো সেপারেট হয়েছে। এবার দেখো এটা থেকে এটা, এখানে তো কোনো ক্রোমোজোম নেই, সুতরাং প্রশ্ন ওঠে না। এবার এই যে ডিম্বাণু তৈরি হলো, এই ডিম্বাণুকে ধরে রাখো, তাহলে এখানে এক্স কটা কটা করে আছে? এখানে দুটো আছে আর এখানেও দুটো আছে। এইবার দেখো একে যখন একটা শুক্রাণু নিষিক্ত করবে, তার মানে এটাকে আমরা উপরে তুলে নিচ্ছি, এটাকে আমরা এই জায়গায় তুলে নিলাম, যার মধ্যে এক্স আছে দুটো। এবার ধরো পিতার দেহ থেকে যে শুক্রাণুটা আসছে, ধরে রাখো সেখানে এক্স আছে একটা,
এক্স আছে একটা, এটাও ধরো এক্স, তাহলে এখানে এক্স দুটো, এখানে এক্স একটা। যখন এরা যুক্ত হলো, তখন দেখো এক্স 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 কটা হয়েছে? তিনটে। কটা হয়েছে? তিনটে। তাহলে থাকার কথা কটা? দুটো। ওই যে দুটো থাকার কথা, আছে কটা? তিনটে। আমরা তো প্রথমেই বলে এসেছি যে কোনো জায়গায় এই ক্রোমোজোম সংখ্যাটা যদি একটা বেশি হয়ে যায়, থাকার কথা দুটো হয়ে একটা এক্সট্রা হয়ে গেছে, তাহলে যদি এটা একটা এক্সট্রা হয়ে যায় তাহলে এই অবস্থাটাকে কি বলা হবে? এই অবস্থাটাকে ট্রাইজমি বলা যাবে? বলা যেতে পারে। তাহলে এই যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলো না, দেখো আলাদা হচ্ছে কিন্তু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই ঘটনাটাকে কি বলা হয়? যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হতো, যদি এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতো, অর্থাৎ এখানে যে দুটো ক্রোমোজোম রয়েছে তারা ইকুয়ালি ভেঙে গেল, তাহলে এই ইকুয়াল ডিস্ট্রিবিউশনকে বলা হয় ডিসজাংশন, আর আনইকুয়াল এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় নন ডিসজাংশন। তাহলে এই যে তিনটে হওয়া, এই তিনটে হওয়ার জন্য কোন প্রক্রিয়াটা দায়ী? নন ডিসজাংশন। তাহলে নন ডিসজাংশন এমন একটি ঘটনা যেটি যে কোনো ক্রোমোজোমের সেটের মধ্যে হতে পারে, সেটা অটোজোমে হতে পারে, সেক্স ক্রোমোজোমে হতে পারে। তাহলে নন ডিসজাংশন যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি হবে? বেড়ে যাবে বা কমেও যেতে পারে। কেমন? এখানে দেখো বেড়ে গেছে, কিন্তু ধরে রাখো এই মাদারের বাকি যে ডিম্বাণুটা ছিল, এটা যে কোনো একটা নিয়ে নি, তাহলে এখানে এক্স ক্রোমোজোম ছিল? উত্তর না, এক্স ক্রোমোজোম নেই, আমরা নীল লিখলাম, এক্স ক্রোমোজোম নেই। তাহলে এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা কত আসবে? না, ক্রোমোজোম সংখ্যা আসবে এক্স, একটা এক্স, আর এখানে নীল মানে জিরো, নেই, জিরো। তাহলে দেখো দুটো থাকার কথা, আছে কটা? একটা। তাহলে একটা কম আছে তো, তাহলে একটা কমে যদি যায় তাহলে সেই অবস্থাটাকে আমরা কি বলেছিলাম? মনে করে দেখো, মনোজমি বলেছিলাম। আর একটা বেড়ে যদি যায় সেই অবস্থাটাকে আমরা কি বলেছিলাম? ট্রাইজমি বলেছিলাম। ওই যে তাহলে আগের ক্ষেত্রটাতে ট্রাইজমি হয়েছিল, এই ক্ষেত্রটাতে কি হলো? মনোজমি হলো। তাহলে ট্রাইজমি, মনোজমি, এই যে সংখ্যার পরিবর্তন হচ্ছে, এর জন্য অ্যাকচুয়ালি দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে এই প্রসেসটা, যাকে আমরা নন ডিসজাংশন বলি। এটা হচ্ছে একটা অ্যাবনর্মালিটিস, মিয়োসিস কোষ বিভাজনের একটা সমস্যা, যে সমস্যার কারণে এই ধরনের হচ্ছে বংশগত রোগ সৃষ্টি হতে পারে। ক্লিয়ার? বেশ, এবারে আমরা দেখি, তাহলে কারণগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে কারণগুলো আরেকবার আমরা রিক্যাপ করে নিই। তাহলে কারণগুলো কি কি? এক নম্বর হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তন করার জন্য প্রধান দায়ী কে? না, সেই পরিবর্তন করার জন্য দায়ী হচ্ছে মাতা বা পিতার যখন গ্যামেট তৈরি হচ্ছে, সেই গ্যামেটের তৈরির সময়ে নন ডিসজাংশন বলে একটি ঘটনা, যা এই ক্রোমোজোম সংখ্যাটার পরিবর্তন করে দিতে পারে। দ্বিতীয় কি? না,
এমন কিছু বংশগত রোগ যেগুলোতে ক্রোমোজোমের আকার বা আকৃতির পরিবর্তন হয়ে যেতে পারে, যাকে আমরা বলেছি ট্রান্সলোকেশন বা ডিলিশন। তাহলে ডিলিশনের কারণেও আকার ছোট বড় হয়ে যেতে পারে, আবার তোমার হচ্ছে ট্রান্সলোকেশনের কারণে আকার সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই বড় হয়। কি হয়? বড় হয়। হচ্ছে এই যে ক্রোমোজোমের যে বাহু, আরো একটা জিনিস এখানে তোমাদেরকে বলে রাখি, ক্রোমোজোমের যে বাহু, এই বাহুতে সেন্ট্রোমেয়ার সবসময় একদম মাঝামাঝি থাকে না। হচ্ছে আমাদের যে ক্রোমোজোমগুলো রয়েছে তাদেরকে আমরা হচ্ছে ভি, হচ্ছে এল, জে এবং আই এই শেপে দেখতে পাই। হচ্ছে এবং তোমরা জানো মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে এবং টেলোসেন্ট্রিক, এই চারটে বিভাগে আকৃতি অনুযায়ী বা সেন্ট্রোমেয়ারের এই পজিশন অনুযায়ী ক্রোমোজোমকে ভাগ করা হয়। তাহলে আমাদের যে 46টা ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমগুলোরও আকার আকৃতি কিন্তু সমান নয়। তার মানে এই সেন্ট্রোমেয়ারের পজিশন সমান নয়। তাহলে এরকম ধরনের সেন্ট্রোমেয়ার যে একেবারে মাঝে নেই, একেবারে মাঝে নেই, যে ধরো একটু উপরের দিকে আছে, ফলে ক্রোমোজোমের একটা বাহু দেখো লং, এই বাহুটা হচ্ছে লং বা লার্জ বাহু। এই বাহুটা দেখো, এই বাহুটা কি? শর্ট আর্ম, এটা হচ্ছে শর্ট আর্ম। একে আমরা লার্জ আর্ম বলে দিই, লার্জ আর্ম। তাহলে এটা বড় বাহু, এটা হলো ছোট বাহু। তাহলে এই বড় বাহু আর ছোট বাহুকে আমরা কি দিয়ে ডিনোট করি? বড় বাহুটাকে ডিনোট করা হয় কিউ দিয়ে, আর ছোট বাহুটাকে ডিনোট করা হয় পি দিয়ে। এই পি কথাটার অর্থ কি জানো? এই পি কথাটার অর্থ হচ্ছে পেটিট। হচ্ছে এটা একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তাহলে পেটিট এই শব্দটার অর্থ হলো স্মল, ছোট। দেখো আমরা ছোট বাহুকেই বলেছি পি, অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পেটিট শব্দের অর্থ হলো স্মল। এই স্মল শব্দ থেকে একে আমরা পি করেছি। এবং অ্যালফাবেটের যে শ্রেণী, সেখানে দেখো পি, তারপরেই তো কিউ, তারপরে আর, তারপরে এস, তারপরে টি, এভাবে তো গেছে। তাহলে অ্যালফাবেটে যখন গেছে তখন আমরা অ্যালফাবেটের মধ্যে কে বড় কে ছোট এটা আমরা ডিনোট করি না, বা এখানে ডিনোট করার কোনো জায়গাও নেই। হয়েছে? কিন্তু এটাকে যদি নিউমেরিক্যালি ভাবো, যদি সংখ্যা তত্ত্ব দিয়ে ভাবো, তাহলে কি দেখবে? পি আগে আছে, তার মানে এ যদি 1 হয় তাহলে এ কত? 2। তাহলে 1-এর থেকে 2 বড় না ছোট? উত্তর বড়। তাহলে এ যেহেতু পি এর পরে আছে, নিউমেরিক্যালি আমরা ভেবে নিই যে এটা কি আকারে বড়, এটা পি এর থেকে বড়। তাহলে পি এর থেকে বড় যেহেতু, তাই লার্জ আর্ম বা লং আর্ম, এই লং আর্ম বা লার্জ আর্মকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? পি এর ঠিক নেক্সট অ্যালফাবেট কিউ কে ব্যবহার করি। ক্লিয়ার? এই দুটো জেনে রাখো, কারণ আমরা পড়তে গিয়েই এদেরকে পাবো। বেশ, এবারে আসছি আমরা তাহলে বংশগত রোগগুলো, যেহেতু ক্রোমোজোমগত রোগ, সেই ক্রোমোজোমগত রোগগুলোর আমরা কারণগুলো জেনে ফেললাম। তাহলে কারণগুলোকে আমরা পরপর যদি লিস্টিং করি তাহলে কি পাবো? 1 নম্বর হচ্ছে কারণ নন ডিস জাংশন। তাহলে এই নন ডিস জাংশনের ক্ষেত্রে, এক্ষেত্রে কি ঘটতে পারে? ট্রাইজমি হতে পারে, মনোজমি হতে পারে, মনোজমি হতে পারে। হলো দ্বিতীয় কারণ কি দেখলাম? ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন এক্ষেত্রে আকার বৃদ্ধি পায়, এক্ষেত্রে আকার বৃদ্ধি পায়। তৃতীয় নম্বর ডিলিশন, ওই যে যার ক্ষেত্রে আকার হ্রাস পায়, আকার কি পায়? হ্রাস পায়। তাহলে এইগুলো হচ্ছে কারণ।
এবারে আমরা আসব যে এই কারণগুলো বাস্তবে ঘটছে না ঘটছে না সেটা আমরা দেখি। বেশ, প্রথমে তাহলে ক্রোমোজোম ঘটিত রোগ আমরা প্রথম যেটা আমাদের আলোচনায় নিয়ে আসব সেটা হচ্ছে যে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এই ক্রোমোজোমাল ডিসঅর্ডারস গুলো এর মধ্যে 1 নম্বর পড়ছে ডাউন সিনড্রোম। 1 নম্বর পড়ছে ডাউন সিনড্রোম। আরো একটা কথা তোমাদের বলে দিই, এখানে দেখো আমরা রোগ বলছি, ডিসঅর্ডার বলছি, আমরা আগেই বলেছি একে আমরা ডিজিজ বলতে পারি। তাহলে যদি আমরা ডিসঅর্ডার বা ডিজিজ যাই বলি না কেন হচ্ছে, সেখানে তো আমরা সিমটমস বলবো, কেন আমরা হঠাৎ করে সিনড্রোম বলতে যাবো হচ্ছে? তাহলে সিনড্রোমের কারণ কি না, সিনড্রোম বলতে গেলেই আমাদের প্রথম জানতে হবে যে সিনড্রোম জিনিসটা কি। সেটা হচ্ছে এখানে কি থাকবে না, অনেকগুলি লক্ষণ। এখানে কি থাকবে, মাল্টিপল নাম্বার অফ সিমটমস, কিন্তু এগুলোকে আমরা লক্ষণ হিসাবে বলবো না। কি হিসাবে বলবো, এই লক্ষণগুলোকে আমরা একসঙ্গে কি বলবো না, এগুলো হলো বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে ক্যারেক্টার্স। বুঝলে? তাহলে যখন লক্ষণগুলোকে একসাথে বৈশিষ্ট্য হিসাবে ধরা হয়, যেগুলো রোগের লক্ষণ নয়, এগুলো রোগের বৈশিষ্ট্য, তাহলে যখন আমরা বৈশিষ্ট্য বলবো তখন তার নাম হবে কি, সিনড্রোম। ক্লিয়ার? বেশ, তাহলে ডাউন সিনড্রোমের জন্য আমরা যেটা বলি, তাহলে ডাউন সিনড্রোমের জন্য এর মেন কারণ কি না, এই রোগটা 1866 সালে হচ্ছে আবিষ্কার করেন ল্যাংডং ডাউন। ল্যাংডং ডাউন ইনি ফার্স্ট অবজার্ভ করেন এটা হয়েছে। কারণ কি ছিল রোগটার, কারণ কি না, এর কারণ হচ্ছে ট্রাইজোমি অফ 21st ক্রোমোজোম। 21st ক্রোমোজোমের ট্রাইজোমি। তাহলে ট্রাইজোমি মানে 21st ক্রোমোজোম কটা থাকবে, দুটোর পরিবর্তে 3টে থাকবে। হয়েছে? যদি ট্রাইজোমির কারণে ডাউন সিনড্রোম হয় তাহলে সেই ডাউন সিনড্রোমটাকে আমরা বলি প্রাইমারি ডাউন সিনড্রোম। হয়েছে? প্রাইমারি ডাউন সিনড্রোম। আরো একটা কারণ আছে, এটাও বলে নি, সেটা হচ্ছে ট্রাইজোমি ছাড়াও আরো একটা কারণ আছে। সেটা কি না, ট্রান্সলোকেশন। হয়েছে? আমরা ট্রান্সলোকেশন কাকে বলে আগেই বুঝিয়ে দিয়েছি। ট্রান্সলোকেশন অফ 21st chromosome and 14 or 15 chromosome, 15th chromosome, যে এই দুটোর মধ্যে ট্রান্সলোকেশন হলে তাকে আমরা বলবো, একে বলবো ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। একে বলবো ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। বেশ, তাহলে আজকে এতটুকুই রাখলাম। হয়েছে? পরের দিনে আমরা এখান থেকে বাকিটা স্টার্ট করে পরের অংশটা এগিয়ে নিয়ে যাব। হয়েছে? ধন্যবাদ।